নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো পার্থ চট্টোপাধ্যায়ের গল্প শেষ রাতের সারথি। মাঝদেয় গিয়েছিলাম এক সাহিত্য সভায় যোগ দিতে। কলকাতা থেকে আমার সঙ্গে গেলেন মনোরঞ্জন ভট্টাচার্য। ইনি একজন পদস্থ সরকারি অফিসার, তাছাড়া লেখক হিসেবেও নামজাদা। আমি প্রথমে বার্নপুর লোকালে যাব ঠিক করেছিলাম, কিন্তু মনোরঞ্জনবাবু বললেন কৃষ্ণনগরে আমার কিছু সরকারি কাজ আছে, কাজেই আমি সরকারি গাড়িতে যাব। আপনি আমার সঙ্গে গাড়িতে চলুন, একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে। মনোরঞ্জনবাবুর সঙ্গে যদি সরকারি গাড়িতে না যেতাম, আর যদি কৃষ্ণনগরে সেই বাংলোয় না থাকতাম, তাহলে এ গল্প আর লেখা হতো না। অথচ সেদিন রাতে আমার কিন্তু কৃষ্ণনগর সার্কিট হাউসে থাকার কথাই ছিল না। মাঝদিয়ায় সাহিত্য সভার উদ্যোক্তারা বলেছিলেন রাতে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনার কোনো অসুবিধা হবে না স্যার, পরদিন ভোরের ট্রেনে আপনি চলে যাবেন। মনোরঞ্জনবাবু ঠিক সময় গাড়ি নিয়ে এলেন, অ্যাম্বাসাডার গাড়ি। আমাদের দুজনকে নিয়ে গাড়ি চলল এক্সপ্রেস হাইওয়ে অর্থাৎ ভিআইপি রোড হয়ে জাতীয় সড়ক ধরে। শীতকালের মিষ্টি রোদ্দুরে মসৃণ পথ ধরে চলতে বেশ ভালোই লাগছিল। হরিণঘাটা পেরিয়ে রানাঘাটের ঝকঝকে প্যারিসল গির্জা বাঁয়ে রেখে আমরা কৃষ্ণনগর যাবার বাইপাস রাস্তা ধরলাম। তারপর বেলা 4টে নাগাদ কৃষ্ণনগরে। বাংলোটার কোনো পরিবর্তন হয়নি। সামনের বিরাট ফাঁকা মাঠে কোনো বাড়িও ওঠেনি। বছর 10 আগে একটা খবর করার জন্য এই বাংলো এসেছিলাম দিন 3 জন্য। সে সময় এসপি ছিলেন জেপি সিং। সিং সাহেব আমাকে শিকারপুর বর্ডারে যাবার জন্য একটি সরকারি গাড়ি দিয়েছিলেন। সেই গাড়ির ড্রাইভার ছিল রাজেন সরকার। 45 থেকে 50 বছরের মধ্যে বয়স তার। রোগা পাকানো চেহারা, অত্যন্ত ভদ্র, বিনয়ী। 3 দিন আমি তার সঙ্গেই কাটিয়েছি। তার কথা এখনও মনে আছে। তিনকুলে কেউ ছিল না তার। বাংলোর সামনের ডান দিকের ঘরে, যেখানে ভিআইপিদের ড্রাইভারেরা রাত্রির বেলায় শোয়, সেখানেই শুয়ে থাকতো সে। দুবেলা খেত হোটেলে। সেই স্মৃতি মনে পড়ল। রাজেন সরকারের কথা চৌকিদারকে একবার জিজ্ঞেস করব ভাবলাম, কথায় কথায় ভুলেই গেলাম। মনোরঞ্জনবাবু বললেন আমি সভা সেরে আজ রাতে এখানেই থাকব। আর একটা ঘর খালি আছে, আপনিও থেকে যেতে পারেন। ওখানে কার বাড়িতে থাকবেন, আপনার অসুবিধে হবে। আমি বললাম আমিও আপনাকে বলবো ভাবছিলাম। আমার কাল সকাল 8টার মধ্যে কলকাতা পৌঁছতে হবে, খুব জরুরি কাজ পড়ে গেছে। মনোরঞ্জনবাবু বললেন তাহলে আপনি আজ রাতে আমার সঙ্গে চলে আসুন। আমি কাল শেষ রাতে ড্রাইভার দিয়ে আপনাকে স্টেশনে পৌঁছে দেব। মাঝদিয়াতে সভা সেরে রাত 11টা নাগাদ আমরা কৃষ্ণনগর পৌঁছলাম। সবার লোকজন অনুরোধ করেছিলেন রাতটা ওখানে কাটাতে। তারপর একজন ভয় দেখাবার জন্য মোক্ষম অস্ত্রও ছাড়ালেন। এত রাতে যাবেন, পথটা খারাপ, একে তো ডাকাতকালীর মাঠ পড়বে পথে। ওই পথে প্রায় ডাকাতি হয়। তাছাড়া এই তো সেদিন এই পথেই রাত্রির বেলা একজন সরকারি অফিসার ও ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা গেলেন। কাগজে দেখেছেন বোধহয়। আমি বললাম প্রত্যেক পথেই দুর্ঘটনা হয়, তাহলে তো কোনো পথেই চলা উচিত নয়। আমার পক্ষে কৃষ্ণনগর থাকাটাই সুবিধে। আপনারা দয়া করে আর অনুরোধ করবেন না। না, পথটা নির্বিঘ্নেই চলে এলাম। উপরন্তু ফেরার সময় গাড়িতে সঙ্গী হয়েছিলেন সুধীন্দ্রবাবু, কৃষ্ণনগরের ডাক সাইটে সাংবাদিক। শুধু ডাকাতেকালীন মাঠটা পেরিয়ে যাবার সময় বলেছিলেন দুর্গা দুর্গা। আমাদের ড্রাইভারের নাম পরেশবাবু। মনোরঞ্জনবাবু পরেশবাবুকে বললেন ওকে রাত 4:30-র সময় স্টেশনে পৌঁছে দিতে হবে। পরেশবাবু বললেন আমাকে ডাকবেন স্যার, আমি এখানেই ঘুমোবো। মনোরঞ্জন বললেন আপনার কোনো অসুবিধে হলে আমাকেও ডাকতে পারেন, আমি পাশের ঘরেই আছি। শীতের রাত। জানুয়ারি মাসে কৃষ্ণনগরে কলকাতার চেয়ে 4 ডবল ঠান্ডা। নতুন জায়গায় চট করে ঘুম আসতে চায় না। সুন্দর রাবার ফোমের গদি, নাইলনের মশারি, তবু ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে হঠাৎ আমার রাজেন সরকারের কথা মনে পড়ে গেল। আরে, রাজেন সরকার এখানে এখনও আছে কি না তা তো জেনে নেওয়া হলো না। মনে আছে
সেবার যাবার সময় রাজেনকে আমি 20 টাকা বকশিস দিয়েছিলাম। রাজেন বলেছিল, স্যার, এত বছর ধরে কত সাহেবের গাড়ি চালাচ্ছি, 20 টাকা আমাকে কেউ বকশিস দেয়নি। সংসারে তোমার কে আছেন রাজেন? মা বাবা কেউ নেই স্যার, আমি বিয়ে থা করিনি। এক বিধবা বোন আছে, কাশিতে থাকে। ভাগ্নিটা মানুষ হয়নি, মাকে দেখে না। বোনকে নিয়মিত টাকা পাঠাই। যাবার সময় বলেছিল, আপনি আবার এলে দেখা হবে স্যার, আমার তো বদলির চাকরি না, এখানেই থাকবো। আধো ঘুম আধো জাগরণের মধ্যে কোথা থেকে রাতটা কেটে গেল। ঢং ঢং করে ঘড়িতে 4টে বাজতেই আমি লাফিয়ে উঠলুম। ইস, আর একটু আগে ওঠা উচিত ছিল। তাড়াতাড়ি মুখে চোখে জল দিয়ে রেডি হয়ে নিলাম। তারপর ড্রাইভারের ঘরের সামনে গিয়ে ডাকলাম, পরেশবাবু, পরেশবাবু। কোনো সাড়া শব্দ নেই। ঘরে গিয়ে দেখি পরেশবাবু নেই। বিছানা খালি। শীতকালের রাত 4টে মানে খুটখুট্টি অন্ধকার। 2-1বার ডাকলাম, পরেশবাবু, পরেশবাবু। কোনো সাড়া নেই। কোথায় গেল লোকটা? না, গাড়িতেও নেই। গাড়ি দাঁড়িয়ে আছে বাংলোর সামনেই। হঠাৎ দেখি চাদর মুড়ি দিয়ে কে একজন সামনের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম বোধহয় পরেশবাবু। 2-1বার ডাকতেই লোকটি আমার দিকে এগিয়ে এলো। লোকটি আমার থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে, মুখটা চাদরে ঢাকা, পরনে খাকি প্যান্ট। আমাকে বলল, আমাকে চিনতে পারছেন? আমি রাজেন। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। রাজেন? মুখের চাদর কিন্তু রাজেন সরায়নি, শুধু ওর চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। আমি বললাম, আরে রাজেন, আমি তোমার কথা সারা রাত ভেবেছি। তাই তো আমি এলাম স্যার। মানে, তুমি এখানে এখন থাকো না? হ্যাঁ, মানে, হ্যাঁ, এখানেই তো থাকি। কাল কোথায় ছিলে? ডিউটি থাকে তো। কাল রাতে আপনি যখন মাঝদিয়া থেকে ফিরছিলেন, আমি জানি। তুমি কি করে জানলে? সে বলবো না, তবে কাজটা ভালো করেননি স্যার। রাত 10টার পর রাস্তাটা খারাপ। একটা গাছের সঙ্গে ধাক্কা লাগা এমন কিছু শক্ত ব্যাপার নয়, আপনারও লাগতে পারত। ও, তুমি কিছুদিন আগেকার অ্যাক্সিডেন্টের কথা বলছো? দেখো, অ্যাক্সিডেন্ট হয় নিজের দোষে, সাবধানে চালালে। মিথ্যে কথা। রাজেন চিৎকার করে উঠল। তার হঠাৎ চিৎকার শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর রাজেন নিজেকে শুধরে নিয়ে বলল, কিছু মনে করবেন না স্যার, তবে জেনে রাখুন, সেদিন যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সে সাবধানেই চালাচ্ছিল। আপনি কি ড্রাইভারকে চিনতেন স্যার? না, আমি এখানে এসে শুনলাম। আপনি এখন স্টেশনে যাবেন তো? হ্যাঁ। তুমি কি করে জানলে? পরেশবাবু কোথায়? বোধহয় উঠে কোথাও গিয়েছেন। আমাকে বলে গেছেন আপনার কথা। চলুন, আপনাকে স্টেশনে পৌঁছে দিই। তোমার কাছে চাবি আছে? আপনি কিচ্ছু ভাববেন না, উঠুন গাড়িতে। আমি গাড়িতে উঠলাম। রাজেন গাড়িতে উঠে স্টার্ট দিল। নির্জন রাস্তা দিয়ে তীর বেগে ছুটে চলল গাড়ি। এক সময় ড্রাইভারের আসনে বসা রাজেনকে দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন চালক শূন্য অবস্থায় পাগলের মতো গাড়িটা ছুটে চলেছে। আমি চিৎকার করে উঠলাম, রাজেন, রাজেন, এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? রাজেন? রাজেন হো হো করে হেসে উঠল। ভয় পাবেন না স্যার, আপনার কোনো ভয় নেই, আমি আছি। 5 মিনিটের মধ্যে স্টেশন এসে পড়ল। গাড়ি থেকে নামার সময় রাজেন আমাকে বলল, স্যার শুনুন। আমি ফিরে তাকালাম। রাজেন বলল, আমার বোন যে কাশিতে থাকে তার কথা আপনাকে বলেছিলাম স্যার। সে এখন কলকাতায় থাকে। তার ঠিকানা 43 নম্বর বিজন সরকার লেন, শ্যামবাজার। তাকে একটা খবর দিতে পারবেন দয়া করে? কি খবর?
রাজেন একটা কাগজের খাম হাতে দিয়ে বলল, বলবেন কেষ্টনগরের ব্যাংকে আমার নামে 10,000 টাকা ফিক্সড ডিপোজিটে আছে। টাকাটা যেন আমার ভাগ্নে ভূতোর হাতে গিয়ে না পড়ে। বিজলি মানে আমার বোন যেন তুলে নেয়, তাকেই নমিনি করা আছে। চাদরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো আমার দিকে, তাতে ধরা খামটি। আমি বেশ অবাক হয়ে খামটি নিলাম। ট্রেনের আর দেরি নেই, টিকিট কাটবার জন্য আমি চলে গেলাম। যাবার সময় কি একটা কথা বলার জন্য ফিরে তাকিয়ে দেখি রাজেন নেই, শুধু গাড়িটা দাঁড়িয়ে। এইমাত্র তো সে গাড়ির ভেতর বসেছিল, কোথায় গেল সে? কিন্তু আমার ট্রেনের সময় হয়ে গেছে। কলকাতায় বাড়িতে পা দিতে না দিতেই ট্রাঙ্ক কল এলো কৃষ্ণনগর থেকে। মনোরঞ্জনবাবু ফোন করেছেন। কখন ফিরলেন? অদ্ভুত কাণ্ড মশাই। কেন, কি হয়েছে? আপনাকে গাড়ি চালিয়ে স্টেশনে নিয়ে গেল কে? পরেশবাবু শেষ রাতে উঠে মাঠের দিকে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন গাড়ি নেই, আপনিও নেই। তাজ্জব ব্যাপার। তারপর সকাল 8টার সময় গাড়িটাকে পাওয়া গেল পরিত্যক্ত অবস্থায় কৃষ্ণনগর রেল স্টেশনে। কেন রাজেন গাড়ি ফেরত নিয়ে যায়নি? কে রাজেন? সরকারি ড্রাইভার, আমার সঙ্গে 10 বছর আগে একবার পরিচয় হয়েছিল। সেই তো বলল পরেশবাবু নাকি তাকে বলেছে আমাকে স্টেশনে পৌঁছে দিতে। কি নাম বললেন? রাজেন সরকার, ওখানেই থাকে। দাঁড়ান দাঁড়ান, আমি চৌকিদারকে ডাকছি। একটু পরে মনোরঞ্জনবাবু বললেন, কি বলছেন যাতা? রাজেন সরকার তো গত রবিবার দিন অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাত 10টার সময় ডাকাতেকালীর মাঠের কাছে আম গাছে ধাক্কা লেগে। ও মশাই, শুনছেন? হ্যালো হ্যালো। আমার মুখ দিয়ে কথা সরছে না, হাত থেকে রিসিভারটা খসে পড়েছে। কোটের পকেটে হাত দিয়ে দেখি, হ্যাঁ, একটা খাম রয়েছে বটে। খামের ভেতরে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রসিদ। রাজেন্দ্রনাথ সরকার, 3 বছর আগে 10,000 টাকা জমা পড়েছে ওই অ্যাকাউন্টে। খামটা চেপে ধরে আমি চেয়ারে বসে পড়লাম। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।